জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি আমি মোন্নাফ রশিদ। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। সকালে ময়মনসিংহে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বতন্ত্র স্বাস্থ্য ক্যাডার করা সহ বেশ কিছু সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। বেলা 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে ও স্বতন্ত্র হেলথ ক্যাডার সার্ভিস গঠনের পাশাপাশি সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছে কমিশন। গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, হামলার পরেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানের নির্দেশ দেন। সে অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত 70 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন, মাসুম আহমেদ দীপু সহ আরও অনেকে রয়েছে। বাকি হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের সমাবেশে নিহতদের মধ্যে 93 জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা। যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। হেফাজতের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রকাশিত তালিকাটি প্রাথমিক। তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে, চূড়ান্ত করতে আরও সময় লাগবে। উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারী নীতির বিরোধিতা সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম, ছাত্র ও সাধারণ মুসল্লি সমাবেশে অংশ নেয়। সেদিন গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের ব্যবহার হয়। এতে অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে 93 জনের নাম এবার প্রকাশ করা হয়েছে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় 33 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। ইতোমধ্যে অনুমোদন মেলায় কমিশন এ ব্যাপারে মামলা করতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতির বিরুদ্ধে 1 যুগের বেশি সময় দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে দুদকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজির অনুমোদন, টিকিট বিক্রি, স্টেডিয়াম নির্মাণ, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাজারকে স্থিতিশীল রাখতে আমদানি নির্ভর বাণিজ্য নীতি প্রান্তিক কৃষকদের ক্ষতিগ্রস্ত করে।
তাই ভ্রান্ত নীতির ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য উৎপাদন বাড়ানোর উপর জোর দেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, আমিষের চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমেই পূরণ হচ্ছে। তবে ফসল আবাদ বা পশু ও মৎস্য পালনের ক্ষেত্রে কৃত্রিম প্রজননের ফলাফল নিয়ে সতর্ক থাকতে হবে, কেননা অনেক ক্ষেত্রেই তা ভালো ফল বয়ে আনে না। এছাড়া মৎস্য সম্পদ রক্ষায় কোন কোন অঞ্চলে জমিতে কীটনাশক ব্যবহার না করার নীতি গ্রহণ করতে হবে বলেও মনে করেন উপদেষ্টা। কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে। এখন আমাকে বলতে হবে যে আপনাকে হাওরের কীটনাশক ব্যবহার করা যাবে না। হাওরের মাছ কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল একটা উৎস, মাছ পাওয়ার উৎস। আমরা মনে করি যে এখানে একটা নীতি গ্রহণ করা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে। 2 দফা দাবিতে সারা দেশে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। তবে উচ্চ আদালত এই কর্মসূচির আওতামুক্ত ছিল। সোমবার সকাল 9:30 থেকে বেলা 11:30 পর্যন্ত চলে কর্মবিরতি। এ সময় আন্দোলনকারীরা বলেন, 2007 সালের 1 নভেম্বর থেকে আদালতের রায় অনুযায়ী বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়, কিন্তু বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় এখনও গঠিত করা হয়নি। এতে করে বেতন স্কেলে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। আন্দোলনকারীরা দাবি জানান, ব্লক পদ বিলুপ্ত করে নতুন পদ তৈরির মাধ্যমে যোগ্যতা ও জ্যেষ্ঠতা বিবেচনায় পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করার। রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত টাকায় সচল দেশের অর্থনীতি, তাই বৈদেশিক শ্রমবাজারে কোনো সিন্ডিকেট রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ খায়রুল ইসলাম। মালয়েশিয়া শ্রমবাজার সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্তকরণ এবং সৌদি আরবের বিএমইটির ক্লিয়ারেন্সের জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধনে তিনি কথা বলেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরকারের উচিত বন্ধ শ্রমবাজারগুলো উন্মুক্তকরণে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া। বাইরার সদস্যরা সিন্ডিকেট ভেঙে দিয়ে কম খরচে কর্মী পাঠাতে বিকল্প 5টি সুপারিশ উত্থাপন করেন। এই সমস্যার সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেছে বাইরার সদস্যরা। আমরা শুধু একমাত্র সৌদি আরবে লোক পাঠাইতে পারি, অন্য কোনো দেশে জনশক্তি রপ্তানি চালু করার জন্য আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। বাইরের সকল সদস্য আপনাদের সাথে রয়েছে। আপনারা দেশের স্বার্থে এবং দেশের বেকার জনগোষ্ঠীর স্বার্থে যে প্রক্রিয়া, যে পলিসির মাধ্যমে বন্ধ শ্রম বাজারগুলো উন্মুক্ত করবেন, আমরা আপনাদের প্রচেষ্টার সাথে সব সময় সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহ। প্রথম দফায় গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম নামানো হচ্ছে বাগান থেকে। আম চাষিরা বলেন, সাতক্ষীরায় এবার জেলা প্রশাসকের ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী সকাল থেকেই পাড়া হচ্ছে গোবিন্দভোগ জাতের আম। লবণাক্ত এলাকা হিসেবে অন্য যে কোনো জেলার আগেই সাতক্ষীরায় আম পরিপক্ক হয়। এবছর জেলায় ভালো বৃষ্টিপাতের কারণে আমের ফলন ও আকার বেশ ভালো হয়েছে। জেলার 4,300 হেক্টর জমির 5,000 বাগানে এবার আম চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 62 টন, যা গত বছরের তুলনায় 12 টন বেশি। আগামী 20 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া ও 5 জুন থেকে আম্রপালি আম পর্যায়ক্রমে পাড়া হবে। আলোচিত আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন।
কোতোয়ালি থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে শুনানি করা হয়। এ সময় কারাগার থেকে আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও হত্যাকাণ্ডের জন্য চিন্ময়কে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেন। পরে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দী চিন্ময় দাসকে আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করে পুলিশ। গেল বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময়কে আদালতে তোলা হলে ভাঙচুর করে তার অনুসারীরা। এ সময় কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। সাইফুল ইসলাম আলিফ হত্যা হয় এবং এই হত্যা মামলা তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে তদন্তে। এই মর্মে উল্লেখ করে তাকে এই মামলা গ্রেফতার জন্য আবেদন করলে আদালত এই আবেদন মঞ্জুর করে। হত্যা মামলায় পুলিশ দীর্ঘদিন তদন্ত সাপেক্ষে এই আসামির চিন্ময়ের নাম শনাক্ত করা হয়েছে বিদায় আজকে চিন্ময়কে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে নিয়ে আসছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আমাদের বক্তব্য শুনে চিন্ময়কে ৪৬ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রায় ২.৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি। এর মধ্য দিয়ে সচল হয়েছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল। এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকাল ৭টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেন চলাচলে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। দেশবাসী যা চাইছেন তাই হবে উল্লেখ করে পহেলগাম হামলার উচিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। রোববার বিকেলে দিল্লির ভারত মণ্ডপে সনাতনী সংস্কৃতি জাগরণী উৎসবে এ মন্তব্য করেন রাজনাথ। বিপরীতে শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে নিশ্চিত করেছে ডিজিআইএসপিআর। কোনো প্রমাণ ছাড়াই ২২ এপ্রিলের হামলার জন্য ইসলামাবাদকে দোষারোপ করে সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, বাণিজ্য বন্ধ এবং ওয়াঘা আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা সহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। সমান তালে পাল্টা পদক্ষেপ জারি করেছে পাকিস্তানও। এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়ায় যুদ্ধের শঙ্কা প্রকট হচ্ছে। বেন গুরিয়ন বিমানবন্দরে রোববার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রীতিমতো ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইয়েমেনের হুতিরা। অনেক বিমানের ফ্লাইট বাতিল রয়েছে, ভোগান্তিতে যাত্রীরা। এই ঘটনার জেরে হুতি ও তাদের মিত্র ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি বেনিয়ামিন নেতানিয়াহুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া সময় ও অবস্থানে ইরানকে জবাব দেবে ইসরায়েল। এ অবস্থায় ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের ভূমিতে আক্রমণ চালালে পাল্টা আক্রমণ চালাবে তেহরান। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ইয়েমেনের মার্কিন হামলা না থামলে ইসরায়েলের আরও বিমানবন্দর লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি হুতিদের। গাজায় বড় পরিসরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। মন্ত্রিসভায় পাশ হয়েছে এই প্রস্তাব। হামাস নির্মূলের নামে গাজায় গণহত্যা চালাতে আরও এক ধাপ এগিয়ে গেল তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধান জানান, এতে করে বন্দীদের মুক্ত করার চুক্তি আর অগ্রসর না হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সামরিক জোনে রেশন সরবরাহ করতে পারবে জাতিসংঘ সহ অন্য মানবাধিকার সংস্থাগুলো। গেল ৯ সপ্তাহ ধরে উপত্যকায় বন্ধ খাদ্য ও ত্রাণের প্রবেশ। এমন অবস্থায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ২০ ফিলিস্তিনির। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, উপত্যকায় সেনা অভিযান চালাতে প্রবেশ করছে আরও সেনা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।